তোমাদেরকে প্রত্যেককে স্বাগত এই পদার্থবিজ্ঞান নতুন আরেকটি ক্লাসে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। হ্যাঁ, তাহলে এই মহাকর্ষীয় ক্ষেত্র কি স্যার? দেখো, এইটা আমরা একটু একটু উদাহরণের সাহায্যে প্রথমে দেখি। দেখো, আমরা জানি সবাই যে একটা সাংসদ বা একটা বিধায়ক একটা নির্দিষ্ট ক্ষেত্রব্যাপী সে শাসন করে, তার বাইরে সে তার কোনো রুল রেগুলেশন বা নিয়ম কিছু চলে না। সেই মতো কোনো একটা বস্তুর দরুন সে যতদূর পর্যন্ত অন্য কোনো একটা বস্তুকে আকৃষ্ট করতে পারে সেইটাই তার মহাকর্ষীয় ক্ষেত্র। মানে কেমন ব্যাপারটা বোঝা যাক। মানে ধরো এইখানে আমরা একটা বস্তু রাখলাম, যার যদি আমরা ভর এম ধরছি, হালাকি যে কোনো ভর হতে পারে, সে একটা নির্দিষ্ট অঞ্চল ব্যাপী অন্য কোনো একটা বস্তুকে আকৃষ্ট করবে। স্যার কেমন? আর একটু বেঁকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মহাকর্ষীয় যে সূত্র আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? যে হর একটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এ অন্য কাউকে আকর্ষণ করতে পারে, কিন্তু কতদূর পর্যন্ত পারে? একটা নির্দিষ্ট একটা অঞ্চল আছে, একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, সেইটা যে মহাকর্ষীয় ক্ষেত্র। তো আমি ধরে নিলাম এর যে ক্ষেত্রটা সেটা মনে করো এই মতো ব্যাপী। স্যার এরকমই কি হবে? গোল হবে না, না, এটা একটা ইমাজিনারি কনসেপ্ট হচ্ছে। কেমন হবে কি না সেটা নিয়ে আলোচনার বিষয় পরের। এখন হচ্ছে যে এই বস্তুটা ধরুন একটা অঞ্চল তৈরি হয়েছে, যে অঞ্চল ব্যাপী এ অন্য কোনো একটা বস্তুকে আকৃষ্ট করতে পারে। বুঝা গেছে? তো এটা আমরা এক্সপেরিমেন্টালি দেখবো। মনে করো তুমি এইখানে কোনো একটা বস্তুকে নিয়ে এলে এই আর অঞ্চলের ভিতরে, অঞ্চলের বাইরে ছিল তখন কোনো হেডেক নেই, কিন্তু তুমি যখন এই অঞ্চলের ভিতরে তুমি নিয়ে এলে কোনো একটা বস্তুকে, তখন কি করে বলো না? এই এই যে ভর, এই ভর দ্বারা এই এই যে তুমি মাসটা এনেছো এখানে, ধরো এইটা ধরো তুমি যে কোনো একটা এক্স মাস নিয়ে এসেছো, তাহলে এই এক্স যে মাস আছে, ভর আছে, তাকে এ আকর্ষণ করবে। বুঝেছো? তাহলে এর যে সীমানাটা, যে ক্ষেত্র, আমি যেটা প্রথমে তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে ওই বিধায়ক বা সাংসদের ব্যাপারটা, সেই মতো এর যে একটা অঞ্চলব্যাপী যে অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করার যে প্রবণতা, যে সীমানাটা, সেটা যে মহাকর্ষীয় ক্ষেত্র। বোঝা গেছে? এই যে কনসেপ্টটা মহাকর্ষীয় ক্ষেত্র, এটা সম্পূর্ণভাবে যে আমাদের স্থির আছে যে তড়িৎ ক্ষেত্র, তার সাথে মোটামুটি একই। এখানে শুধু আকর্ষণ হয়, এখানে আকর্ষণ বিকর্ষণ দুটাই হয়, ওই জন্য একটু আলাদা, বাট সমস্ত কনসেপ্ট একই আছে এর সাথে। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার এ কি একে আকর্ষণ করবে না? করবে। তার জন্য আমরা এর যে এক্সপেরিমেন্টাল যে আমরা ভরটা এখানে রেখেছি, যাকে দিয়ে আমরা ট্রাই করার চেষ্টা করছি যে এ কত দূর পর্যন্ত আকর্ষণ করছে, এর ভরটা আমরা 0 নেব। বুঝা গেছে? না হলে যদি এটা আমরা 0 না নিই তাহলে কি হবে? তাহলে স্যার হবে যে এ নিজেই একটা ক্ষেত্র তৈরি করবে বড়, তখন তখন সমস্যা হয়ে যাবে, অন্য কিছু ব্যাপার হয়ে যাবে তখন। তাহলে স্যার এইটা কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে, কতদূর পর্যন্ত সে আকর্ষণ করতে পারে কোনো একটা বস্তু? হ্যাঁ, তো সেইটা যদি আমরা গাণিতিক ভাবে দেখি তাহলে এইটা হবে। দেখো, আমরা মহাকর্ষের যে ফর্মুলা, তা থেকে এইটা আমরা লক্ষ্য করেছিলাম 1 F ভেরিজেস 1/r², যেটা নিউটন ধরেছিলেন। তো প্রশ্ন হচ্ছে যদি r = হয় তখন F = 0 হবে। মানেটা হচ্ছে যে এর যে বিস্তার, মহাকর্ষীয় বলের যে বিস্তার, সেটা অসীম পর্যন্ত থাকে। এটা আদৌ সত্য নয়, কারণ এটা একটা ইমাজিনারি কনসেপ্ট। আমি প্রথমেই বলেছি যে এটা তুমি বলতে পারো না যে এই পর্যন্ত আছে, এর বাইরে হবে না বলে। কতদূর পর্যন্ত আছে এটা আমরা নির্দিষ্ট বলে কোনো সীমানা বলতে পারি না, কিন্তু আমরা একটা ধরতে পারি যে হ্যাঁ, এই অঞ্চলব্যাপী এই বস্তু অন্য একটা কোনো বস্তুকে আকর্ষণ করছে। বুঝা গেছে? তাহলে স্যার আমরা কিভাবে পরিমাপ করব এটা? আচ্ছা, আরো একটা কথা বলিনি, এই যে বস্তুটা এখানে যে আকর্ষণ বল কাজ করবে, এখানে তার আলাদা হতে পারে, এখানে আলাদা হতে পারে। তার মানে এই যে আকর্ষণ বলটা, সেটা সব জায়গায় সব রকম একরকম হবে না। সেই বিষয়টি আমাদের যদি জানতে হয় তাহলে আমাদেরকে আরেকটি জিনিস জানতে হবে, সেটা আছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবাল্য বা তীব্রতা। কারণ সব জায়গায় এর আকর্ষণটা আলাদা আলাদা হবে। সেই জন্য আমরা কি জানবো? মহাকর্ষীয় ক্ষেত্রের প্রবাল্য বা তীব্রতা। এই জিনিসটা তোমাদের জানা দরকার। যে মনে করো এরকম আমরা একটা ক্ষেত্র তৈরি করেছি, কার ধরুন এই যে কোনো একটা ভর আছে, মনে করো এরকম একটা ভর আছে, এর দরুন আমরা কি করেছি? একটা ক্ষেত্র কল্পনা করেছি। বুঝা গেছে? এখন তুমি কি করেছো? তুমি এর সীমানা নির্ণয় করার জন্য একটা যে কোনো একটা এখানে মাস এনেছো, ভর ছোট, এবং তুমি ট্রাই করার চেষ্টা করছো। তখন কি হবে বলো? এখানে যখন তুমি একটা ভর দিলে খুব ছোট্ট, এর তুলনায় নেগলেক্ট বা এম সমান আমরা যেটা 0 ধরলাম, তখন কি হবে? এর দিকে একটা আকর্ষণ বল কাজ করবে, আমি যেটা বললাম। হ্যাঁ, তাহলে
স্যার এই যে মহাকর্ষীয় ক্ষেত্র বা তীব্রতা এর সংজ্ঞা কি বা এটা কি জিনিস, তাহলে এটা জানার জন্য এটা আমরা কিভাবে ডিফাইন করব, সে কেমন ভাবে করবো যে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রবাল্য ই সমান যে বল দ্বারা একে এইদিকে আকর্ষণ করছে ডিভাইডেড বাই এর ভর। বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটা এরকম হতে পারে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন একটা বিন্দুতে একক ভর যদি আমরা আনি, কেন বারবার আমি কথাটা বলছি, এর ভরটা আমরা নেগলেক্ট ধরবো বা একক ধরবো একদম খুব ক্ষুদ্র, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রে কোন একটা বিন্দুতে একক ভর যদি আনি, তাহলে তার ধরুন এই ভরটার ধরুন একটা আকর্ষণ বল এদিকে কাজ করবে, ভাজিত তার এইটার ভর, সেইটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রবাল্য বা তীব্রতা। এটা একটা ভেক্টর রাশি হচ্ছে, কেন ভেক্টর রাশি স্যার একটা দিক আছে এবং একটা মান আছে। বোঝা গেছে? তো এর যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা এটা যে বলতে পারি যে এই বস্তুটা ধরুন যে আকর্ষণ বলের মানটা হবে সেটা এরকম হবে জি এম এম বাই আর স্কোয়ার, আমরা এটা জানি, বাই এই বস্তুটার ভর, এই বস্তুর যদি আমরা এটা ক্যাপিটাল এম ধরি আর এটা স্মল এম ধরি, সরি, বুঝা গেছে? তাহলে কি, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রবাল্য ই সমান কি জানি আমরা এফ বাই এম। কেন? বোঝা গেছে? তাহলে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটি এবং তার ভর, তাহলে কোন বল দ্বারা আকর্ষণ করছে? এই বল দ্বারা, এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার বাই এইটার ভর, তাহলে এটার ভর এম। আচ্ছা, এখানে তোমরা আরামে জানো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন যেটা পেয়ে যাবো সেটা আমরা হবে না, সরি, এটা এফ সমান তো এটা হয়ে গেল, তোমরা এখানে ই সমান এরকম ভাবে লিখবে এফ বাই ই সমান এফ বাই এম। হ্যাঁ, তাহলে এফ এর মান এখানে তোমরা লেখো, এফ এর মান কি লিখলাম আমরা জি এম এম বাই আর স্কোয়ার বাই এম, তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ই সমান তোমরা যেটা পেয়ে গেলে সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, যদি এদের দুটোর মধ্যে দূরত্ব আর স্কোয়ার হয় আর হয় তাহলে। বুঝা গেছে? তাহলে প্রশ্ন তোমরা এখন লক্ষ্য করতে পারো যে এই যেটা জি এম বাই আর স্কোয়ার, এইটাই কোথাও না কোথাও এইটা আমরা পেয়েছিলাম নাই আগের ক্লাসে, সরি তার আগের ক্লাসে, জি সমান জি এম বাই আর স্কোয়ার। বুঝা গেছে? তাহলে কোনো একটা বস্তুর ধরুন তার যে তীব্রতা, কোন একটা বস্তুর ধরুন তার যে মহাকর্ষীয় ক্ষেত্রের যে প্রাবল্য বা তীব্রতা, সেটি তার অভিকর্ষীয় ত্বরণের সাথে সমান। বুঝা গেছে? একই জিনিস হচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি নির্ণয় করবো? এখন যেহেতু আমরা পৃথিবীতে বাস করি, ফলে পৃথিবীর ব্যাপারটা লক্ষ্য আমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা এরকম একটা পৃথিবীর আমরা কল্পনা করে নেব। কি করবো? একটা পৃথিবী কল্পনা করবো। আরে চলে আয়, বাহ, ঠিক। তাহলে দেখো, এই যদি আমরা পৃথিবী এরকম কল্পনা করি, হ্যাঁ, এর কেন্দ্রে, এটা যদি কেন্দ্র, যার ভর আমরা কি জানি, এটা লিখি পৃথিবীর ভর, আমরা এটা ধরে নেবো যে সমস্ত ভরটা পৃথিবীর কেন্দ্রে আছে। হ্যাঁ, আচ্ছা, আর এইখান থেকে এর পৃষ্ঠের দূরত্ব সেটা মনে করো আমরা পৃথিবীর ব্যাসার্ধের ক্ষেত্রে আর লিখি, জন্য আর লিখবো। আচ্ছা, এইখানে যে কোনো একটা বস্তু আছে মনে করো এম, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা আমরা কি দেখেছিলাম? এদের মধ্যে আকর্ষণ আমরা বল, এইটা সব আমরা বারবার রিপিট করছি বলে আমাদের তোমাদের মুখস্থ থাকার কথা, জি এটার এম বাই আর স্কোয়ার। বুঝা গেছে? এইটা হলো এদের মধ্যে আকর্ষণ বল। বুঝা গেছে? তাহলে এইখানে তীব্রতা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে পৃথিবী পৃষ্ঠে। তাহলে পৃথিবী পৃষ্ঠের তীব্রতা সেই আমরা একটু আগে যেটা করলাম যে ই সমান কি, তাহলে আমরা পাই ই সমান পাই এফ বাই এম, এটা আমরা পাই। আচ্ছা, তাহলে এফ এর মান কত পেয়ে গেলাম? এফ এর মান আমরা পেলাম জি এম এম বাই আর স্কোয়ার, এটা পেয়েছি। আচ্ছা, বাই তার ভর, এইখানে যদি তুমি থাকো তোমার ভর যদি যেটা হবে তাহলে সেইটা, এটা। বুঝা গেছে? এই ক্যান্সেল আউট হয়ে সেই আমরা জি এম বাই, সরি এটা এই আরটা ক্যাপিটাল হবে, ক্যাপিটাল, তাহলে জি এম বাই আর স্কোয়ার। বুঝা গেছে? এদের পৃথিবী পৃষ্ঠে সেই একই ব্যাপারটা যেটা আমি ডিসকাশন করেছি। আচ্ছা, এর সাথে আমি কি বললাম, এই জি এর জি যেটা এরও ভ্যালু এটাই হতে ছিল। বুঝা গেছে? তো এই ছিল কনসেপ্ট মহাকর্ষীয় তীব্র। আচ্ছা, এর একটা একক হবে, এটার একক, তাহলে এটার কি হবে বলে একক নিউটন, আর নিউটন পার কেজি। তাহলে এখন প্রশ্ন হবে, স্যার বিভিন্ন জায়গায় যে মহাকর্ষীয় ক্ষেত্র হলো এর মান কি কি রূপ হবে? তাহলে সেটা আমরা লক্ষ্য করা যাক। চলো, সরি, তাহলে দেখো, মনে করো এইখানে একটা ভর আছে এম,
বুঝা গেছে? আচ্ছা, এর দরুন মনে করো ধরো এখানে একটা বিন্দু আমরা পি নিলাম, হলো, এখানে একটা ভর আছে এম, তাহলে এর ধরুন এখানে কত ক্ষেত্র হবে, এর ধরুন এখানে কত ক্ষেত্র হবে, সেই জিএম বাই আর স্কোয়ার ওই ফর্মুলা লাগিয়ে যদি এরকম আমরা অনেকগুলো থাকে তাহলে একটার একটার ক্ষেত্র বার করবো, এটার ক্ষেত্র বার করবো, এর ক্ষেত্র বার করবো এবং সবগুলো যোগ করে দেবো। আচ্ছা, আরো যদি এই মতো কন্ডিশন থাকে স্যার, কন্ডিশন কেমন? কন্ডিশন মনে করো তোমার এরকম কোন একটা বস্তু আছে, এইখানে একটা ভর আছে এম, এইখানে একটা ভর আছে এম, হ্যালো, এখানে একটা ভর আছে এম, এখানে একটা ভর আছে এম, এরকম যদি থাকে এবং আমাদের যদি কেন্দ্রে ক্ষেত্র বার করতে বলি ফিল্ড, তাহলে কি হবে? কেন্দ্রে শূন্য হবে, কারণ যদি চারদিকে এই যে ভরটা আছে যেটা সিমেট্রিক ভাবে যদি ভর সজ্জিত থাকে তখন তার কেন্দ্রে ফিল্ড কত হয়? 0 হয়। বুঝা গেছে? আচ্ছা, যদি এইরকম থাকে স্যার বৃত্ত পুরা এইরকম, তাহলে কেন্দ্রে কত হবে? তখনও কেন্দ্রে 0 হবে। এটাই তো ছিল পৃথিবী, তাহলে পৃথিবীর কেন্দ্রে এই যে মহাকর্ষীয় ক্ষেত্রের মানটা কত হবে? 0। বুঝা গেছে? তাহলে এই ছিল গল্প। আর আচ্ছা, এই জিনিসটা আমি আরো একবার এরকম ভাবে সেই পৃথিবীর অভিকর্ষীয় কেন্দ্রে কত পেয়েছিলাম, কেন্দ্রে পৃথিবীর অভিকর্ষীয় যে ত্বরণ তার মান পেয়েছিলাম 0। তো সেটা ওই মতো ভাবে আমরা সেল মডেল দিয়ে ব্যাখ্যা করেছিলাম। এখানে আমরা তো অন্য একটা থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এরপর যে আমাদের বিষয়টা জানা দরকার যে মহাকর্ষীয় বিভব কি, বুঝা গেছে? আচ্ছা, এই রিলেটেড যে আমি এগুলো এখন করলাম, এই যে এখানে যদি ভর এম থাকে, এখানে মনে করো 2m যদি দিয়ে দিল, হ্যাঁ, এখানে মনে করো 3m দিয়ে দিল, আচ্ছা এখানে যদি 4m থাকে তখন স্যার কেন্দ্রে কত হবে? এই রিলেটেড আমরা অনেকগুলো অঙ্ক করব পরের ক্লাস। বুঝা গেছে? তাহলে এগুলো একটু এরকম জাতীয় আমরা অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব। হ্যাঁ, এরপরে আমি যে আলোচনাটা করতে চাইবো পরের ক্লাসে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। হ্যাঁ, বিভবটা কি, মহাকর্ষীয় বিভব কি, তারপর আমাদের নেক্সট চলে আসবে মহাকর্ষীয় স্থিতিশক্তি, তারপর আমরা কেপলারের সূত্র, গ্রহের গতি, এই সমস্তগুলা, ভারহীনতা কি, এইসব নিয়ে পুরো আমাদের মহাকর্ষীয় সিরিজ সেটা চলতে থাকবে। তোমরা সঙ্গে থাকো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। Yeah.